আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমরা তোমাদের যে টপিকটা দেখাবো এটা হচ্ছে অরবিটাল এবং তাদের আকৃতি আজকে আমরা বুঝাবো। আচ্ছা, প্রথমে আমি অরবিটালের ডেফিনেশনটা লিখেছি। পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, মানে যে অঞ্চলে ইলেকট্রন সবচেয়ে বেশি পাওয়া যায় ওই অঞ্চলটাকে বলা হয় কি? অরবিটাল। তাহলে আমরা অরবিটালের ডেফিনেশনটা বুঝতে পারলাম। এখন দেখো আমরা যদি দেখি সহকারী কোয়ান্টাম সংখ্যা l = যখন 0 হবে তখন আমরা কি পাই? s উপশক্তি স্তর। এবং এই s উপশক্তি স্তরে একটি অরবিটালই থাকে, ঠিক আছে? s উপশক্তি স্তরে একটি অরবিটালই থাকে। তাহলে আমরা এখন কোন অরবিটাল সম্পর্কে জানবো? s অরবিটাল সম্পর্কে জানবো। আচ্ছা, s অরবিটালের আকৃতি কেমন হয়? s অরবিটালের আকৃতি হয় বর্তুলাকার বা স্ফেরিক্যাল। অর্থাৎ s অরবিটাল কেমন হয়? জাস্ট একটা ফুটবলের মতো। আমরা যদি একটা ফুটবল চিন্তা করি, ফুটবলের মতো হবে s অরবিটাল। আমরা যদি আকৃতির চেষ্টা করি আকার, তাহলে মাঝখানে ধরো একটা নিউক্লিয়াস এবং তার চারপাশে আমরা যদি দেখি এই হচ্ছে একটা s অরবিটাল। আর এই অঞ্চলটা আমরা এই যে অঞ্চলটা এটা হচ্ছে s অরবিটাল। নিউক্লিয়াসের পরে এই যে বাকি অঞ্চলটা আছে এটা হচ্ছে কি? একটা s অরবিটাল, জাস্ট একটা ফুটবলের মতো, ঠিক আছে? s অরবিটাল। আচ্ছা, এখন এটাকে আমরা s অরবিটাল বা 1s অরবিটাল আমরা চিন্তা করলাম। এখন যদি আমাদেরকে বলা হয় 2s অরবিটাল আঁকার জন্য, 2s অরবিটাল তার মানে কি? নিউক্লিয়াস, তারপরে হবে একটা ফুটবল, তার ভিতরে ধরো আরো একটা ফুটবল রয়েছে, তার ভিতরে আমরা যদি আরেকটা ফুটবল চিন্তা করি, মানে একটা ফুটবলের ভিতরে আরেকটা ফুটবল, এটা হচ্ছে 2s অরবিটাল। তার মানে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 1s অরবিটাল, এই যে রিজিয়নটা এটা হচ্ছে 1s অরবিটাল নিউক্লিয়াসের পরে, আর এই যে রিজিয়নটা এটা হবে 2s অরবিটাল, এটা হবে 2s অরবিটাল। এবং 1s 2s এর মাঝখানে একটু গ্যাপ একটা অঞ্চল থাকবে, ঠিক আছে? এটাকে এটা আমরা পরে বুঝাবো। এখন যদি তোমাকে 3s অরবিটাল আঁকতে বলে তাহলে কি হবে? সেম নিউক্লিয়াস, দেন হচ্ছে এই রিজিয়ন হচ্ছে 1s, তারপরে একটু গ্যাপ দিয়ে তারপরে আরেকটা রিজিয়ন হবে 2s, এই রিজিয়নটা হচ্ছে 2s, দেন হচ্ছে কি আবার আরো একটা রিজিয়ন হবে, ওটা হবে কি? 3s, ঠিক আছে? তারপরে আরেকটা রিজিয়ন যদি আমরা চিন্তা করি এই জায়গায়, এই ক্ষেত্রে এটা হচ্ছে একটু গ্যাপ দেওয়ার পরে আরেকটা রিজিয়ন যদি চিন্তা করি এটা হচ্ছে 3s, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1s এর চেয়ে বড় হবে কি আকারে 2s, তার চেয়ে বড় হবে আকারে 3s। প্রথমে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে এই যে অঞ্চলটা এটা হচ্ছে 1s, এবং 1s এর পরে একটু গ্যাপ দিয়ে আবার আরেকটা অঞ্চল ওটা হবে 2s, আর নিউক্লিয়াসের পরে এই যে অঞ্চলটা এটা হচ্ছে 1s, তারপর একটা গ্যাপ, তারপরে যে অঞ্চল 2s, তারপর একটা গ্যাপ, তারপর যে অঞ্চল 3s। তাহলে আমরা s অরবিটাল কেমন হয়? বর্তুলাকার হয়। আকৃতিগুলো কেমন হবে? জাস্ট একটা বলের মতো। যদি 1s বলে মানে মাঝখানে একটা কেন্দ্র বা নিউক্লিয়াস থাকবে, তারপরে যে স্ফেরিক্যাল অঞ্চলটা থাকবে এটা হবে 1s, তারপর একটা গ্যাপ দিয়ে আরেকটা অঞ্চল থাকবে 2s, 1s 2s, তারপর একটা গ্যাপ দিয়ে আরেকটা অঞ্চল থাকবে হবে 3s। এই হচ্ছে s অরবিটালের আকৃতি। এইবার দেখো আমরা p অরবিটালে যাব। আচ্ছা, p অরবিটালের জন্য l এর মান কত হয়? l = হয় 1। p অরবিটালের জন্য l = হয় 1। আর p অরবিটালের আকৃতি কেমন? ডাম্বেল আকৃতি, ডাম্বেল আকৃতি। p অরবিটাল ডাম্বেলের মতো হবে। আচ্ছা, এখন এই p উপশক্তি স্তরে কয়টি p অরবিটাল রয়েছে? তিনটি। একটি হচ্ছে px, আরেকটি হচ্ছে py, আরেকটি হচ্ছে pz। এই তিনটা p অরবিটাল আমরা আকার চিন্তা করব। আচ্ছা, এখন দেখো আমরা তিনটা অক্ষ সম্পর্কে আগে আমি তোমাদের একটু বুঝাই। আমরা যদি তিনটা কলম নেই, এই যে তিনটা কলম আমরা দেখো এই জায়গায় দেখাচ্ছি, এটা যদি x অক্ষ হয়, একটু দেখার চেষ্টা করো, এটা যদি হয় x অক্ষ, এটা যদি হয় y অক্ষ, দেন এটা হবে z অক্ষ, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা অক্ষ মানে x আর y কিন্তু একই তলে আছে, আর এই তল বরাবর কি? z অক্ষ। এটা বারবার আসবে কিন্তু বিষয়টা তুমি যেভাবেই চিন্তা করো, হয়তো আমার জিনিসটা ভালো করে হচ্ছে কিনা বুঝতেছি না। এটা হচ্ছে x অক্ষ, এই যে এটা x অক্ষ,
এটা y অক্ষ আর x y অক্ষ কিন্তু একই তলে আছে, আর এইভাবে হচ্ছে কি z অক্ষটা, ঠিক আছে, ওই তল বরাবর z অক্ষ, x অক্ষ y অক্ষ একই তলে আছে, আর এইভাবে হচ্ছে z অক্ষ। এই অক্ষের বিষয়টা বারবার আসবে, এখানে আমি একটু বুঝিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখো অরবিটাল সমূহ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্সিয়াল অরবিটাল, আর একটা হচ্ছে নন অ্যাক্সিয়াল অরবিটাল। কথাটা একটু খেয়াল রাখবা, নন অ্যাক্সিয়াল অরবিটাল। অ্যাক্সিয়াল অরবিটাল গুলোকে নন অ্যাক্সিয়াল অরবিটাল গুলোকে সামনে আস্তে আস্তে আসবে। হ্যাঁ, এখন একটু জানা রাখো, এই যে px py pz এই তিনটা অরবিটাল কি অ্যাক্সিয়াল অরবিটাল। আচ্ছা, এখন px অরবিটাল যদি আমরা আকার চিন্তা করি, px অরবিটালকে আমরা এই জায়গায় আঁকবো। আমরা এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, আর z অক্ষটা কি এই প্লেন বরাবর উপরে থাকবে একটা লুপ, নিচে থাকবে আরেকটা লুপ, ঠিক আছে, প্লেন বরাবর উপরে একটা লুপ, নিচে এভাবে থাকবে কি z অক্ষ। আচ্ছা, এখন px অরবিটালটা যদি আমরা আকার চিন্তা করি, px অরবিটালটা কেমন হবে খেয়াল করো, এই এবং এই। আচ্ছা, এখন দেখো এই যে মাঝের অংশটা এটা হচ্ছে নিউক্লিয়াস, এটাকে বলা হয় কি নিউক্লিয়াস, আর এই যে অঞ্চলটা এটাকে বলা হয় লুপ, এটাকে বলা হয় কি লুপ, LUBE লুপ। আর এই যে মাঝখানের অঞ্চলটা এটাকে বলা হয় নিউক্লিয়াস, 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে px অরবিটালে কয়টি লুপ রয়েছে? px অরবিটালে দুইটি লুপ থাকে, এই যে এটা একটা লুপ আর এই অংশটা কি আরেকটা লুপ, ঠিক আছে। এই যে মাঝখানটা নিউক্লিয়াস আর দুই পাশে দুটো লুপ দিয়ে px অরবিটাল গঠিত হয়। আর দেখো তো px অরবিটালের লুপ দুইটা কি এই অক্ষ বরাবর না, x অক্ষ বরাবর, এই কারণে কিন্তু এটাকে px বলা হয়। আর যেহেতু অক্ষ বরাবর এই লুপ দুইটা, এই কারণে এটাকে বলা হয় অ্যাক্সিয়াল অরবিটাল। অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি যে অরবিটাল গুলার লুপ গুলা যদি অক্ষ বরাবর হয় এটাকে বলা হয় অ্যাক্সিয়াল অরবিটাল, আর যদি অক্ষ বরাবর লুপ গুলো না হয় এটাকে বলা হয় নন অ্যাক্সিয়াল অরবিটাল। যেহেতু px এর লুপ গুলা অক্ষ বরাবর আছে, এই কারণে px py pz তিনটেই কি হবে অক্ষীয় বা অ্যাক্সিয়াল অরবিটাল হবে। আচ্ছা, তাহলে যখন x অক্ষ বরাবর হইছে এটা হচ্ছে px অরবিটাল, সেম ভাবে এটার মধ্যে আমরা দেখাই দিতে পারি যদি py বরাবর হইতো তাহলে এটা হইতো কি py অরবিটাল, আবার pz বরাবর হইলে এটা হইতো কি pz অরবিটাল। আমরা আলাদা আলাদা ভাবে আকার চিন্তা করি, আবার আমরা দেখাই py টা কি pz টা কি। py টা কেমন হবে দেখো, আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তাহলে এই যে এটা হবে, এটা হচ্ছে py অরবিটাল। এই যে মাঝখানটা কি নিউক্লিয়াস, আর এটা হচ্ছে একটা লুপ, আর এদিকে হচ্ছে কি আরেকটা লুপ, ঠিক আছে। এটা হচ্ছে py। সেম ভাবে আমরা যদি pz বরাবর চিন্তা করি, pz বরাবর এটা x অক্ষ, y অক্ষ, এটা z অক্ষ। অরিজিনালি z অক্ষটা কিন্তু এইভাবে হবে না, আমি একটু আগে যেটা দেখাইছিলাম z অক্ষ হবে এইভাবে। তো আমরা তো এটা 2D প্লেন, আমরা তো 3D স্ট্রাকচার রাখতে পারি না, এই কারণে z অক্ষটা আমরা এইভাবে দেখাইলাম। তাহলে দেখো এটা মাঝখানটা নিউক্লিয়াস, এই যে একটা লুপ, এই যে একটা লুপ। তাহলে এটাও দেখো z অক্ষ বরাবর হলে pz, y অক্ষ বরাবর হলে py, x অক্ষ বরাবর হলে px। তাহলে px py pz তিনটা অরবিটাল হচ্ছে অ্যাক্সিয়াল বা অক্ষীয় অরবিটাল, এবং মাঝখানে নিউক্লিয়াস, আর প্রত্যেকটা পি অরবিটালে কি দুইটা করে লুপ থাকে। তাহলে আমাদের পি অরবিটালের আকৃতির কাজ শেষ। এবার আমরা দেখব ডি অরবিটাল। খেয়াল করো ডি অরবিটাল গুলা, আমরা জানি ডি অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান কত হবে? 2 হবে। আর L এর মান 2 হলে M এর মান কি হইতে পারে? -2, -1, 0, +1, +2। এই ক্ষেত্রে আমরা জানি এটা কি হবে dz², আর বাকিগুলো আমরা জানি যে কোনো এটা হবে কি dxy, dyz, dzx, dx² y²। তাহলে ডি অরবিটাল কয়টা? 5টা। নামগুলো কি কি? dxy, yz, dz², dzx, অথবা এটাকে dxz ও বলা হয়, কোনো সমস্যা নেই, আর dx² y²। এবার আমরা প্রত্যেকটা ডি অরবিটাল আঁকার চেষ্টা করব। ডি অরবিটাল কেমন হয়, আকৃতি কেমন হয়? ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল আকৃতি হয় ডি অরবিটালের। আর ডি অরবিটালের মধ্যে
অ্যাক্সিয়াল অরবিটাল কোনগুলা? অ্যাক্সিয়াল অরবিটাল হবে dx x স্কয়ার y স্কয়ার আর হবে dz স্কয়ার। নন অ্যাক্সিয়াল কোনগুলা হবে? dxy yz zx। এই নিচের তিনটা হবে নন অ্যাক্সিয়াল, উপরে দুইটা হবে কি অ্যাক্সিয়াল। এখন আমরা একটা একটা করে আঁকার চেষ্টা করব। প্রথমে আমরা dxy আঁকি। এটা হচ্ছে x, এটা হচ্ছে y অক্ষ, আর z অক্ষ কি এভাবে লম্বালম্বি থাকবে, ঠিক আছে? z অক্ষ লম্বালম্বি থাকবে, 2D প্লেন আমি আঁকতে পারতেছি না। এইবার খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমরা কি আঁকবো? dxy। এই x y যে দুটো অক্ষ, এই দুটার অক্ষের মাঝখানে থাকবে একটা লুপ, আর অল্টারনেটিভ হবে আরেকটা লুপ। dxy অক্ষের মাঝখানে একটা লুপ, অল্টারনেটিভ যে জায়গায় এই জায়গায় একটা লুপ, আর z অক্ষ কিন্তু এইভাবে থাকবে, ঠিক আছে? z অক্ষ থাকবে এইভাবে। আর এই যে দুইটা লুপ, এই দুইটা লুপ একই তলে থাকবে, একই প্লেনে থাকবে। আমি বারবার বলতেছি, এই যে লুপ এবং এই যে লুপ, মানে এই দুইটা এবং এই দুইটা একই তলে থাকবে, আর জেড অক্ষ থাকবে কি এইভাবে লম্বালম্বিভাবে উপরে থাকবে। আমি আবারও বলতেছি, এই দুইটা একই তলে থাকবে, আর জেড অক্ষ থাকবে লম্বালম্বি হবে, ঠিক আছে? 90 ডিগ্রি কোণে থাকবে। আচ্ছা, এখন দেখো এই dxy কয়টি লুপ রয়েছে? এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, মোট কি 4টি লুপ রয়েছে, লুপ। আর এই মাঝখানে কি হবে? নিউক্লিয়াস। এখন দেখো এগুলো কিন্তু অক্ষ বরাবর না, এই কারণে এটাকে নন অ্যাক্সিয়াল অরবিটাল বলা হয়ে থাকে। এটা হচ্ছে কি dxy। এখন বাকিগুলো আমরা দেখি, আমরা চেষ্টা করবো এই জায়গায় সবগুলো আঁকার জন্য। দেখো dxy হলো, এবার dyz, এটাকে আমরা ধরি y, এটাকে ধরি z, আর এবারে x অক্ষ আমরা ধরে নিই লম্বালম্বি ভাবে আছে, x অক্ষ আমরা ধরে নিলাম লম্বালম্বি ভাবে আছে। এবার আমরা কি আঁকবো? dzx dyz আঁকবো। yz এর মাঝখানে একটি লুপ, অল্টারনেটিভ হবে আরেকটি লুপ, ঠিক আছে? অল্টারনেটিভ হবে আরেকটি লুপ। আর x অক্ষ কি লম্বালম্বিভাবে উপরে আছে, এটা কিন্তু নন অ্যাক্সিয়াল। এইবার দেখো আমরা এবার dzx অথবা dxz আঁকবো। এটাকে ধরি x, এটাকে ধরি z, আর y অক্ষ কি লম্বালম্বিভাবে উপরে রয়েছে, লম্বালম্বিভাবে উপরে রয়েছে y অক্ষ। y অক্ষ আমরা দেখাবো না, ওটা দেখাইলে চিত্রটা কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এই xz এর মাঝখানে হবে একটা, অল্টারনেটিভ অবস্থানে হবে আরেকটা। এ হচ্ছে dyz, সরি dzx। এবার দেখো আরো দুইটা বাকি আছে, বেশি একটা উপরে যাওয়া দরকার নাই, আমরা এই জায়গায় দেখাই। এটা হচ্ছে dx স্কয়ার y স্কয়ার, এটা আমরা ধরি x অক্ষ, এটা ধরি y অক্ষ। এইবার দুইটাই হবে অক্ষীয় বরাবর, ঠিক আছে? এই x অক্ষ বরাবর হবে একটা লুপ, অল্টারনেটিভ y অক্ষ বরাবর হবে আরেকটা লুপ। এটা একটু উপরে নিয়ে যাই। এইবার কিন্তু দেখো, দুইটাই কিন্তু অক্ষ বরাবর, এই কারণে এটা হচ্ছে অ্যাক্সিয়াল, ঠিক আছে? এবার dz স্কয়ার, z স্কয়ারটা কেমন হবে? এটা হচ্ছে z অক্ষ, এটা x অক্ষ, y অক্ষ লম্বালম্বি ভাবে আছে। এই z অক্ষ বরাবর হবে, এটা অ্যাক্সিয়াল, z অক্ষ বরাবর, এবং মাঝখানে আরেকটা পার্ট থাকবে। এটা এরকম যে z অক্ষ বরাবর এটা, আর মাঝখানে একটা পয়সার মতো এরকম থাকবে, ঠিক আছে? পয়সার মতো এরকম থাকবে, এই অংশটা এরকম পয়সার মতো থাকবে, ঠিক আছে? তাহলে এ হলো আমাদের dxy নন অ্যাক্সিয়াল, 4টা লুপ, আর dyz নন অ্যাক্সিয়াল, dzx অথবা এটাকে xz বলা হয়, আর dx স্কয়ার y স্কয়ার dz স্কয়ার। আর ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা অরবিটালের আকৃতি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিলাম। নেক্সট ক্লাসে আমরা নোড সম্পর্কে জানবো। আল্লাহ হাফেজ।